লোকে এই দলটাকে চোরের দল বলে। বিষয় হচ্ছে এই লোকগুলো একটু নির্লজ্জ করতে, এদের লাজ লজ্জা করেনি। পার্থ চ্যাটার্জি গিয়ে তার ওই যেখানে দুর্গাপূজা হয়, হয়তো পুজোর আগে ছাড় পাওয়াটা কঠিন, সেখানে বসে থাকবে, দাঁত বার করে হাসবে, এগুলো হতেই পারে। আমাদের যেটা বক্তব্য, যে অন্যায় করেছে লোকটা, তার জন্য তার কঠোরতম সাজা পাওয়া উচিত, দ্য সুনার দ্য বেটার। এ রাজ্যে শিক্ষার নামে, প্রশাসনের নামে ছেলে মানুষই চলছে। বিমলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করা হলো। প্রায় দেখা গেল অনেকগুলি মামলায় উনি জামিন পেয়ে গেছেন। এই যে পরপর ওনার জামিন হতেও পারে উনি পরে ছাড়া জেল মুক্তিও হতে পারে, সেটা নিয়ে কি বলবেন? এইগুলো যে কোনো মামলার একটা স্বাভাবিক প্রক্রিয়া। এমনকি মার্ডার কেসের আসামিও যখন মামলা চলে অনেক সময় জামিন পায়, সব সময় পাই বলতে পারবো না, জামিন পায়। আর এটা তো দুর্নীতির মামলা। দুর্নীতি মামলা সর্বোচ্চ সাজা কত হতে পারে? 10 বছর, 7 না 10 বছর হয়। ন্যাচারালি এক্ষেত্রে জামিন পাওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার নয়। আর এখন মনে করা হয় জামিন দেওয়াটাই স্বাভাবিক, আর মানে জেলে রাখাটাই অস্বাভাবিক। খুব অস্বাভাবিক পরিস্থিতিতে জেলে রাখা হয়, স্বাভাবিক পরিস্থিতিতে জামিন দিয়ে দেওয়া হয়। আর একটা কথা, জামিন দেওয়া মানেই কিন্তু সে তার সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাচ্ছে না, তার বিচার চলবে। আর জামিনটা কোনো শর্তহীন জামিন নয়, তার সঙ্গে যা শর্ত চাপানো আছে তাতে তাকে সমস্ত নিয়ম মেনে চলতে গেলে প্রায় জেলের জীবনই কাটাতে হবে। সে কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবে না, তার পাসপোর্ট জমা দিতে হবে, কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না। ফলে এইগুলো তাকে মেনে চলতে গেলে তাকে অনেক সতর্ক হয়ে চলতে হবে। কিন্তু একটা কথা ঠিক তো, ওই আরেকজন মন্ত্রীকে দেখছি, চন্দ্রনাথ সিনহা, সে জামিন হয়তো রয়েছে কিন্তু প্রত্যেক দিন তাকে ইডিতে গিয়ে বসে থাকতে হচ্ছে। সমস্যা বিষয় হচ্ছে এই লোকগুলো একটু নির্লজ্জ করতে, এদের লাজ লজ্জা করেনি। ফলে এরা হ্যাঁ করে হাসবে। এর ওপরেও হয়তো পার্থ চ্যাটার্জি গিয়ে তার ওই যেখানে দুর্গাপূজা হয়, হয়তো পুজোর আগে ছাড় পাওয়াটা কঠিন, সেখানে বসে থাকবে, দাঁত বার করে হাসবে, এগুলো হতেই পারে। লোকগুলো নির্লজ্জ, টাকা পয়সা চুরি করেছে, নির্লজ্জ লোকগুলো এই কাজই করবে। কিন্তু একটা বিষয় তো ঠিকই, যে জামিন পাচ্ছে মানে তার বিরুদ্ধে কোনো খারিজ হয়নি, মামলা চলবে, শর্ত আরও কতগুলো বিষয় রয়েছে। এই মুহূর্তে সে জামিন পাচ্ছেও না, যা শুনলাম চার্জ গঠনটা কমপ্লিট করতে হবে এবং সাক্ষ্য গ্রহণ কমপ্লিট করার পরে সে নাকি জামিন পাবে। তো সেটা যদি হয়ে থাকে, মাসের মাঝামাঝি দিকে হতে পারে। হ্যাঁ, সেই চার্জ সাক্ষ্য, ইনিশিয়াল সাক্ষ্য নেওয়াটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমার মনে হয় না যে তাকে ইউজুয়ালি আদালত আটকে রাখে। আদালত ইউজুয়ালি আটকে রাখে না কাউকে, জামিন দেয়। পরবর্তীকালে যখন মামলা হয়ে যাবে তখন জেলে যাবে, বা যাই হবে তাই হবে। ওর বিরুদ্ধে যা মানে প্রমাণ পাওয়া গেছে, আমি যা মনে করি তাতে জেলও অবধারিত, কিচ্ছু করার নেই, জেলে ওকে যেতে হবেই। আপাতত একটু জামিন পেলো, শুনছি না কি খুব অসুস্থ, সেটাও একটা কারণ। তা নাকি পায়েটায় নাকি কি আলসার হয়ে গেছে, সেগুলো একটা কারণ। এগুলো সব ঠিক আছে, নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজে করছে, কি আর করা যাবে। যে অপরাধ পাপগুলো করেছে সেই পাপের তো প্রায়শ্চিত্ত হচ্ছে। তবে আমি আবার বলছি, এটা একটা কি বলবো, স্বাভাবিক বিচারের প্রক্রিয়া, সে নিয়ে কিছু বলার নেই। আমাদের যেটা বক্তব্য, যে অন্যায় করেছে লোকটা, তার জন্য তার কঠোরতম সাজা পাওয়া উচিত, দ্য সুনার দ্য বেটার। এই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে ওনার জামিন নিয়ে আমি কিছু মন্তব্য করব না, কিন্তু তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি এইটুকুই চাই। একই কথা আমিও বলবো। আমি তো মন্তব্য অনেক কিছু করলাম, কিন্তু একজন ব্যক্তিকে সুস্থ থাকা, ভালো থাকা, এই মানে কি বলবো, শুভেচ্ছা যে কোনো মানুষ যে কোনো মানুষকে দেয়। সুতরাং এটা নিয়ে বলার কিছু নেই। আমি শুধু এটুকু বলবো, যে দলটা এরা সবাই করছে, সেই দলটার ভাবমূর্তি ভালো নয়। লোকে এই দলটাকে চোরের দল বলে। এই দলের সঙ্গে যারা সংস্রব রাখে তাদের প্রত্যেকের সততা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে প্রাইমারি নিয়ে যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে প্রাইমারি যদি চাকরি নিয়ে গোলমাল হয়, তাহলে আরও বহু লোক টানা হ্যাঁচড়া হবে। সুতরাং আমি বলবো, একটু দাঁড়াও, অপেক্ষা করো বাপু, অনেকেরই বিচারের সময় আসছে। টাকা পয়সা যারা চুরি করেছে, যারা সরকারি চাকরি বেচেছে, যারা শিক্ষকতার চাকরি বেচেছে, কেউ ছাড়া পাবে বলে আমার মনে হয় না। আইনের হাত অনেক লম্বা। আর একটা তো কথা আছে ক্রিমিনোলজিতে, ক্রাইম নেভার পেজ। সুতরাং ওই আইন ভাঙলে তার সাজা পেতেই হয়। অবশেষে প্রকাশিত হলো 2023-এর টেটের ফল। প্রায় 2,80,000 জন পরীক্ষা দিয়েছিলেন, তো কিন্তু পাশ করেছেন মাত্র 6,754 জন।
প্রায় যদি আমি শতাংশ হিসেবে দেখি প্রায় 2.5%, 2. এখান থেকেই কতগুলো সিদ্ধান্তে আসা যায়। এ রাজ্যে লেখাপড়ার হালটা কি দাঁড়িয়েছে? 3 লক্ষ প্রায় কাছাকাছি পরীক্ষা দিচ্ছে, পাস করছে 6,000-এর সামান্য বেশি, 2.5% পাস করছে। মানে এখানে পড়াশোনার হারটা কি জায়গায় নিয়ে গেছে এরা, অথবা এটা নিয়ে আবার তদন্ত করে দেখার দরকার, এত কম মানুষ পাস করলো কি করে। সুতরাং প্রথম হচ্ছে রাজ্যের পড়াশোনা হার নিয়ে প্রশ্ন করা যায়, অথবা এটা নিয়ে তদন্ত করার দরকার যে সত্যি এত খারাপ রেজাল্ট হলো কি করে, এটা নিয়ে তদন্ত করা উচিত। আমি তো বলছি এগুলো ইউজুয়ালি হয় না, এটা অস্বাভাবিক ব্যাপার। মানে 2,80,000 2,90,000 লোকের মধ্যে 6,000-এর সামথিং বেশি পাস করলো, এটা তো অস্বাভাবিক ব্যাপার। ফলে এই অস্বাভাবিক ব্যাপারগুলোকে তদন্ত করে দেখা ছাড়া উপায় নেই। এবং সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন ধরে এই টেট পরীক্ষা নিয়ে যা কাণ্ড কারখানা এ রাজ্যে ঘটছে, শিক্ষকতা চাকরি নিয়ে যা অবস্থা দাঁড়িয়েছে এ রাজ্যে, তাতে আমার তো মনে হয় মানে সব কিছুতেই সন্দেহ করবে মানুষ। এদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপে মানুষ কিন্তু সন্দেহ করবে এরা সত্যি ঠিকঠাক কাজ করছে না অপরাধ করছে। তাই আমি বলবো যে এগুলো নিয়ে আরও ভালো করে তদন্ত করার দরকার, যাতে কি ঘটেছে সেগুলো ভালো করে দেখতে হবে। এই রেজাল্টও আমার কাছে অন্তত সন্দেহের ঊর্ধ্বে নয়, এটাকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে, কারণ এরা যা করবে লোকে তাই সন্দেহ করবে। অথচ আমরা দেখলাম 2022 সালে যে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের তো এখন নোটিফিকেশনই দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আবার 23-এ রেজাল্ট দেওয়া হয়েছে মানে হয়ে গেল। আচ্ছা, সাধারণ নিয়ম কি, টেট বা নেট পরীক্ষায় যারা পাস করে, বা আমাদের এখানে অধ্যাপনার জন্য সেট পরীক্ষায় যারা পাস করে, তারপরে তাদের কলেজ সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তারা অ্যাপ্লাই করে, ইন্টারভিউতে বসে, চাকরি পায়, অন্তত কিছু মানুষের মুখে তো হাসি ফোটে, তাদের তো সংসার পরিবারগুলো বাঁচে। 2022 সালে রেজাল্ট বেরোলো, এখনো পর্যন্ত তাদের কোনো সুরাহা হলো না। 2023 সালে এবার বেরোলো, এখন 2025 সাল হয়ে গিয়ে অলরেডি 2 বছর পেরিয়ে গেছে। আমি জানি না যে এই যে সার্টিফিকেটটা নিয়ে কি ওরা ধুয়ে খাবে? আরে সার্টিফিকেটটা নিয়ে তো চাকরি করবে এরা, চাকরিগুলো তো বেঁচে দিয়েছে এরা। একটা পরীক্ষা বা একটা চাকরি দিয়েছিল লোককে, সে চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টে গিয়ে, তাদের আবার পরীক্ষা নিয়েছে, এখন আবার সেই পরীক্ষার মধ্যে কটা তার মধ্যে গোলমেলে লোক ঢুকে বসে আছে কেউ জানে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একজনও যদি কোনো 2 নম্বরী লোক পরীক্ষা দেয় তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন দায়ী হবে, সেগুলো আগামী দিনে কি বেরোবে আমি বলতে পারবো না। তার ইন্টারভিউ হবে, তারা চাকরি পাবে, তার মধ্যে আবার কিছু নতুন পোস্ট ঢুকিয়ে দিয়েছে। এদিকে আবার 2022 2023 স্টেট বসে আছে, তারা কি করবে কেউ জানে না। ফলে সব তার মধ্যে ইতিমধ্যেই আবার বিভিন্ন জায়গায় যারা গতবারে 2022-এ পাস করেছিল তারা তো রাস্তায় নেমে পড়েছে। ফলে এটা হবেই, কারণ এরা যদি এই নিয়মটা না মানে, যারা টেট পাস করেছে তারপর তো তাদের সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরিগুলো দিতে হবে, সেই সার্টিফিকেটটা তো জলে ধুয়ে খাবার জন্য নয়। এরা মনে করে সার্টিফিকেট দিয়ে কি বাড়িতে ওরা বাঁধিয়ে রাখবে আমি টেট পাস করেছি দেখবো, নাকি নেট সার্টিফিকেটটা দিয়ে লোকে ধুয়ে জল খাবে। নেট পরীক্ষা বা নেটের ক্ষেত্রে যেটা অন্যান্য রাজ্যে হয়, চাকরিটা পায় ওরা, অনেকেই চাকরি পায়, তার মধ্যে এখানে পরীক্ষা হয় চাকরি পায় না, ওই সার্টিফিকেট ধুয়ে জল খাবে, অনেক সময় সার্টিফিকেট ইস্যু করা হয় না। মানে কি বলবো, এটা পরিষ্কার এ রাজ্যে শিক্ষার নামে, প্রশাসনের নামে ছেলে মানুষই চলছে, খারাপ ভাষায় ছ্যাবলামি হচ্ছে। আমি এটা বলতে চাইছি না, এগুলো খারাপ কথা হয়ে যাবে, সে একেবারে যেন ছেলে মানুষই চলছে। এর কি আর বলবো, এতে সত্যি কিছু বলার নেই। এই 2022 সালে যারা টেট উত্তীর্ণ তারা যখন বিক্ষোভ দেখিয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম ব্রাত্য বসু বলেছিলেন যে 1 থেকে 2 দিনের মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু তা এখনো দেওয়া হয়নি। এই জীবনে দেওয়া হবে না। এদের কোনো বিশ্বাস আছে? এদের কথা কোনো বিশ্বাস আছে? কটা স্কুলে কত চাকরি আছে খবর রাখে এরা? আরে স্কুলগুলোতে কত সার্ভিস সেগুলো তো জানতে হবে তো। কটা পোস্ট তৈরি হয়ে ফাঁকা আছে সেগুলো তার তথ্য নিতে হবে, তারপর সেগুলোকে রিজার্ভেশন ইয়েতে ফেলতে হবে, কটা রিজার্ভ কটা ওপেন পোস্ট সেই অনুযায়ী ইয়ে করতে হবে, ইন্টারভিউ নিতে হবে, চাকরি দিতে হবে। এই সব না করে কেউ যদি দেয়, আগে দিয়ে দেয়, মানে ওই কি বলবো, রেজাল্ট বেরোলো তারপর তো তাদের ভগবানের হাতে ছেড়ে দেয়, এই যা হবার তাই হবে। তাহলে এরকম ভাবে রাখা হচ্ছে কেন সরকারের পক্ষ থেকে? 22টা যারা উত্তীর্ণ তারা বসে আছে, তারপর 23-এর রেজাল্ট বেরিয়ে গেল, মানে এরকম কেন টোপ ঝুলিয়ে রাখা? ওই সুকুমারের খুঁড়োর কল আছে না, যে মাথায় বেঁধে দাও ওটা মিষ্টি বাঁধো, সেই জন্য দৌড়বে। তাই দেখো চাকরি আছে, লোকে যাতে ক্ষুব্ধ না হয়, কিন্তু মানুষ তো বুঝে গেছে এদের
রাস্তায় নামছে কেন? মানুষ এদের হাড়ে হাড়ে চিনে গেছে যে এরা টোপ দিয়ে ঝুলিয়ে রাখছে, কাজের কাজ কিচ্ছু হবে না, ওরা কাজ ফাজ কিচ্ছু দেবে না। এদের যেটা দরকার অবিলম্বে অ্যাডভার্টাইজমেন্ট করে মানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি শুরু দিতে হবে তো লোককে। ওই পরীক্ষা নিয়ে কি ঘোড়ার ডিম হবে এখানে?